এই সংক্ষিপ্তসারটি থিঙ্ক লেস ডু মোর বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার প্রচেষ্টার ফলে তৈরি হওয়া জড়তা বা ইনার্শিয়া কাটানো, কেন কাজ করলেই মোটিভেশন আসে, ঝুঁকি নেওয়ার গুরুত্ব, বার্নার লিস্ট এবং ডোন্ট ডু লিস্টের মতো প্রায়োরিটি ঠিক করার কার্যকরী কৌশল এবং আল্ট্রাডিয়ান রিদম ব্যবহার করে কিভাবে আপনার এনার্জি ম্যানেজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। অনেক সময় এমন হয় যে আমরা কোনো কাজ শুরুই করতে পারি না, কারণ আমাদের মনে হয় কাজটা আমাদের একেবারে নিখুঁতভাবে বা পারফেক্টলি করতে হবে। এই চিন্তাধারা আমাদের এমনভাবে আঁকড়ে ধরে যে আমরা শুধু ভাবতেই থাকি, কিন্তু বাস্তবে কোনো কাজ করে উঠতে পারি না। একেই বলা হয় ইনার্শিয়া, অর্থাৎ এক ধরনের জড়তা বা স্থিবিরতা। এর সবচেয়ে সহজ প্রতিকার হল নিজের জন্য ঠিক করা মানদণ্ড বা স্ট্যান্ডার্ড কিছুটা কমিয়ে দেওয়া। ধরুন আপনি নতুন কোনো দক্ষতা শিখতে চান, যেমন পেইন্টিং বা গিটার বাজানো। এখন আপনি যদি শুরুতেই ভাবেন যে প্রথমবার চেষ্টা করলেই আপনাকে কোনো পেশাদার শিল্পীর মতো হতে হবে, তাহলে হয়তো আপনি কখনোই শুরু করতে পারবেন না। আপনার মনে হবে আপনি যথেষ্ট ভালো নন এবং আপনি নিজেকে থামিয়ে দেবেন এই ভেবে যে যতক্ষণ না আপনি পারফেক্ট হচ্ছেন ততক্ষণ এটি করার কোনো মানে নেই। কিন্তু আপনি যদি আপনার স্ট্যান্ডার্ড বা প্রত্যাশা একটু কমিয়ে দেন এবং ভাবেন যে শুধু একটা ছোট্ট আঁকিমুকি করবেন বা গিটারে একটা সাধারণ সুর তোলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি শুরুটা করে ফেললেন। আর একবার শুরু হয়ে গেলে সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। একইভাবে যখন আমরা কোনো বড় কাজের কথা ভাবি, তখন সেটা এত ভারী মনে হয় যে আমরা আর কাজটাই করতে পারি না। মনে করুন আপনাকে 10 পৃষ্ঠার একটা রিপোর্ট লিখতে হবে, আর আপনি ভাবছেন যে এটি একেবারে নিখুঁত হতে হবে। যেই মুহূর্তেই আপনি এটা ভাববেন, কাজটা অসম্ভব কঠিন মনে হবে এবং আপনি গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন শুরু করবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমাকে শুধু প্রথম প্যারাগ্রাফটাই লিখতে হবে, তা যেমনই হোক না কেন, তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন। আমাদের মস্তিষ্ক ফিনিশ লাইন বা শেষ সীমানা দেখতে পছন্দ করে, কিন্তু যখন সে দেখে যে ফিনিশ লাইন অনেক দূরে, তখন সে ভয় পেয়ে যায়। এই ভয় দূর করার জন্য আপনাকে শুধু আপনার প্রথম পদক্ষেপটিকে সহজ করে নিতে হবে। যদি আপনি ব্যায়াম শুরু করতে চান, তাহলে এটা ভাববেন না যে আপনাকে রোজ 1 ঘন্টা করে ওয়ার্কআউট করতে হবে। শুধু ভাবুন যে আমাকে মাত্র 5 মিনিটের জন্য স্ট্রেচিং করতে হবে। যখন আপনি স্ট্রেচিং করে ফেলবেন, তখন হয়তো আপনার নিজেরই মনে হবে যে আর একটু কিছু করা যাক। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার ইচ্ছা অনেক সময় অগ্রগতির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমরা ধরে নিই যে আমাদের সব কিছুতে পারফেক্ট হতে হবে, কিন্তু সত্য হলো পারফেকশন বা পূর্ণতা কখনোই এক ঝটকায় আসে না। এটি ধীরে ধীরে বারবার চেষ্টা করার মাধ্যমে আসে। প্রথম ড্রাফট বা খসড়া সবসময়ই খারাপ হয়, প্রথম চেষ্টা সবসময়ই গড়পড়তা হয় এবং প্রথম পদক্ষেপ সবসময়ই নড়বড়ে হয়। কিন্তু যদি আপনি এটা মেনে নেন এবং শুরুতে নিজেকে গড়পড়তা কাজ করার অনুমতি দেন, তাহলে আপনি এই জড়তাকে হারাতে পারবেন। একবার ভাবুন তো, যখন একটা শিশু হাঁটতে শেখে, সে কি প্রথমবারই না পড়ে দৌড়াতে শুরু করে? না, সে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে এবং ধীরে ধীরে হাঁটতে শেখে। যদি সে ভাবত যে যতক্ষণ না সে না পড়ে হাঁটতে পারবে ততক্ষণ সে চেষ্টাই করবে না, তাহলে সে কখনোই হাঁটতে পারত না। আমাদেরও ঠিক একই মানসিকতা বা মাইন্ডসেট গ্রহণ করা প্রয়োজন। অনেক সময় আমরা ভাবি যে আমরা যদি কম স্ট্যান্ডার্ড রাখি তবে আমাদের কাজ বাজে হবে, কিন্তু এটা ঠিক নয়। শুরু করাটা যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ, আর যদি আপনি সেই অংশটাকে সহজ করে নেন, তাহলে সামনের পথটা নিজে থেকেই সহজ হয়ে যায়। যখন আপনি লেখা শুরু করেন, আপনি ধীরে ধীরে সেটা এডিট করতে পারেন। যখন আপনি ব্যায়াম শুরু করেন, আপনি ধীরে ধীরে আপনার স্ট্যামিনা বাড়াতে পারেন। যখন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করেন, আপনি ধীরে ধীরে সেটার উন্নতি করতে পারেন। কিন্তু যদি আপনি শুরু ভাবতেই থাকেন যে শুরুটাই পারফেক্ট হতে হবে, তাহলে আপনি হয়তো কখনোই শুরু করতে পারবেন না। তাই পরের বার যখনই আপনার মনে হবে যে কোনো কাজ করার জন্য আপনি খুব বেশি চাপ অনুভব করছেন,
তখন শুধু আপনার স্ট্যান্ডার্ড কিছুটা কমিয়ে দিন। আপনার টার্গেট ছোট করে ফেলুন, কাজটাকে ছোট ছোট অংশে ভেঙে নিন এবং সবচেয়ে জরুরি কথা, নিজেকে পারফেক্ট হওয়ার বোঝা দেবেন না। আপনাকে শুধু শুরু করতে হবে, সেই শুরুটা যত ছোটই হোক না কেন। একবার আপনি গতিতে চলে এলে জড়তা নিজে থেকেই কেটে যাবে। আমরা অনেক সময় ভাবি যে কোনো কাজ করার আগে আমাদের মোটিভেশন দরকার। আমরা বিশ্বাস করি যে যখন আমরা মোটিভেটেড অনুভব করব তখনই আমরা সেই কাজটা শুরু করব। কিন্তু সত্যটা এর থেকে সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে মোটিভেশনের জন্ম হয় অ্যাকশন থেকে। অর্থাৎ আপনি যদি কোনো মোটিভেশন ছাড়াই শুধু প্রথম পদক্ষেপটা নেন, তবে ধীরে ধীরে আপনি নিজে থেকেই মোটিভেশন পেতে শুরু করবেন। যখন আপনি কোনো কিছু করতে শুরু করেন, আপনি সেটার মধ্যে জড়িয়ে পড়েন এবং তখন আপনার মস্তিষ্ক নিজে থেকেই আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে থাকে। ধরুন, আপনাকে একটা লম্বা বই পড়তে হবে, কিন্তু আপনার পড়ার একদম ইচ্ছে করছে না। আপনি ভাবছেন, যখন আমার পড়ার মুড আসবে তখন আমি এটা পড়ব। কিন্তু যদি আপনি শুধু 2 পৃষ্ঠা পড়ার অ্যাকশন বা উদ্যোগ নেন, তবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই প্রসেসের মধ্যে ঢুকতে শুরু করবে এবং আপনার নিজেরই মনে হবে যে আর একটু পড়ে ফেলা যাক। এই বিষয়টি যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য, হোক সেটা ব্যায়াম, পড়াশোনা, অফিসের কাজ বা নতুন কোনো দক্ষতা শেখা। যদি আপনি শুরুটা করে ফেলেন, মোটিভেশন আপনা আপনি চলে আসবে। মোটিভেশনের সমস্যা হলো এটি একটি সাময়িক বা অস্থায়ী জিনিস। আপনি কোনো মোটিভেশনাল ভিডিও বা বক্তৃতা শুনে সাময়িক মোটিভেটেড হতে পারেন, কিন্তু সেই মোটিভেশন বেশিক্ষণ টেকে না। তাই যদি আপনি শুধু মোটিভেশনের ভরসায় থাকেন, তবে আপনি কিছুদিন পরই আবার অলস অনুভব করতে শুরু করবেন। কিন্তু যদি আপনি অ্যাকশন নেওয়ার অভ্যেস গড়ে তোলেন, তাহলে আপনি মোটিভেশন ছাড়াই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো ওয়ার্কআউট। অনেকেই ভাবেন যে আগে তাদের ব্যায়াম করার মুড আসুক, তারপর তারা জিমে যাবেন। কিন্তু যদি তারা শুধু 5 মিনিটে স্ট্রেচিং দিয়ে শুরু করেন, তবে তাদের শরীর এবং মন ধীরে ধীরে সেটিতে যুক্ত হয়ে যাবে এবং তারপর তাদের মনে হবে যে আরেকটু ব্যায়াম করা যাক। এই নীতিটি সব কিছুর উপর খাটে। যখন আপনি কোনো কাজ করতে শুরু করেন, আপনার এনার্জি বা শক্তি সেই দিকে ধাবিত হতে থাকে এবং মোটিভেশন নিজে থেকেই তৈরি হতে থাকে। ভেবে দেখুন, হয়তো অতীতে কোনো কাজ করতে আপনার খুব অলসতা লেগেছে, কিন্তু কোনো কারণে একবার শুরু করে দেওয়ার পর আপনি সেটা উপভোগ করতে শুরু করেছেন। এর কারণ হলো অ্যাকশন নেওয়ার পর আপনার মস্তিষ্ক ওই দিকে কাজ করার জন্য টিউন বা প্রস্তুত হয়ে যায়। অনেক সময় কোনো কাজের শুরুতে আমাদের খুব একঘেয়েমি বা বোরডাম লাগে, কিন্তু যদি আমরা সেটা চালিয়ে যাই, তবে সেই জিনিসটা ধীরে ধীরে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় মনে হতে থাকে। এটি একটি মনস্তাত্ত্বিক সত্য যে যখন আমরা কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাই, আমাদের মন সেটা শেষ করার দিকে কাজ করতে থাকে। এর আরেকটি বড় সুবিধা হলো, যখন আপনি অ্যাকশন নেওয়া শুরু করেন, তখন আপনার ভেতরের সন্দেহ বা সেলফ ডাউট এবং অনিশ্চয়তা ধীরে ধীরে কমতে থাকে। যখন আপনি শুধুই ভাবতে থাকেন যে কোনো কাজ কঠিন, তখন সেটা আপনার কাছে আরও কঠিন মনে হয়। কিন্তু যখন আপনি সেটা করতে শুরু করেন, তখন আপনি অনুভব করেন যে এটা ততটা কঠিন ছিল না যতটা আপনি ভেবেছিলেন। আরও একটি মজার বিষয় হলো, অ্যাকশন নেওয়া আপনার সেলফ ইমেজ বা নিজের সম্পর্কে ধারণাও বদলে দিতে পারে। যদি আপনি ভাবেন যে আপনি একজন অলস মানুষ, তবে আপনি তেমনই আচরণ করবেন। কিন্তু যদি আপনি মাত্র 5 মিনিটের জন্য কোনো অ্যাকশন নেন, তবে আপনি নিজের সম্পর্কে একটি নতুন গল্প তৈরি করতে পারেন। আমি এমন একজন মানুষ যে মোটিভেশন ছাড়াই কাজ করতে পারে। এটা ভাবার সাথে সাথেই আপনি আরও বেশি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যান। মোটিভেশনের জন্য অ্যাকশন কেন জরুরি তা বোঝার জন্য আপনি এটিকে একটি চক্র বা সাইকেলের মতো দেখতে পারেন। যখন আপনি কোনো অ্যাকশন নেন, আপনি ছোট একটা ফলাফল পান। এই ফলাফল আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং তারপর আপনি আরও বেশি কাজ করার অনুপ্রেরণা পান। ধীরে ধীরে এই মোটিভেশন বাড়তে থাকে এবং আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। আরও সহজ ভাষায় বলতে গেলে, যদি কোনো কাজ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনি সেটা শুরু করে দেন, তবে কিছুক্ষণ পরেই আপনার নিজেরই সেটার প্রতি আগ্রহ জন্মে শুরু করবে। আর যখন আপনি বারবার এমনটা করতে থাকবেন, তখন আপনাকে আর মোটিভেশনের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি অ্যাকশন নেবেন এবং অ্যাকশন থেকেই মোটিভেশনের জন্ম হবে। প্রায়ই যখন আমরা ঝুঁকি বা রিস্ক শব্দটি শুনি, আমাদের মনে ভয়ের সঞ্চার হয়। আমাদের মনে হয় যদি আমরা কোনো বড় পদক্ষেপ নিই এবং সেটা ভুল প্রমাণিত হয়, তবে আমরা বিপদে পড়তে পারি। এই চিন্তাই আমাদের অনেক নতুন সুযোগ থেকে দূরে রাখে। কিন্তু বাস্তবে ঝুঁকি মানে শুধু বিপদ নয়, এটি বেড়ে ওঠার বা গ্রোথেরও একটি মাধ্যম হতে পারে।
যখন আমরা ঝুঁকিকে একটি ভয়ের জিনিস হিসেবে না দেখে শেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখি, তখন আমাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। ভাবুন তো, যদি কোনো শিশু সাইকেল চালানো শিখতে চায়, তবে তার পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যদি সে শুধু এই ভয়ে কখনো চেষ্টাই না করে যে সে পড়ে যেতে পারে, তবে সে কখনোই সাইকেল চালানো শিখতে পারবে না। কিন্তু যখন সে সেই ঝুঁকিটা নেয়, পড়ে যায়, আবার ওঠে এবং আবার চেষ্টা করে, তখন একদিন সে না পড়েই আরামে সাইকেল চালাতে পারে। এই নীতি আমাদের পুরো জীবনেই প্রযোজ্য। অনেকেই তাদের কমফোর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে থাকতে পছন্দ করেন, কারণ সেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু কমফোর্ট জোনে থাকার কারণে আমাদের জীবনকে সীমাবদ্ধ করে ফেলতে হয়। কমফোর্ট জোনে থাকার সবচেয়ে বড় ক্ষতি হলো আপনি কখনই বিকশিত হতে পারেন না। যখন আপনি কোনো নতুন দক্ষতা শেখেন, কোনো নতুন ব্যবসা শুরু করেন বা কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, তখন সেখানে ঝুঁকি তো থাকেই, কিন্তু তার সাথে শেখার এবং এগিয়ে যাবার বিশাল সুযোগও থাকে। ঝুঁকি নেওয়া মানে এই নয় যে আপনি না ভেবেচিন্তে কোনো বড় পদক্ষেপ নিয়ে নেবেন। এর মানে হলো আপনি ক্যালকুলেটেড রিস্ক বা হিসেব করা ঝুঁকি নেবেন। অর্থাৎ আপনি প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করবেন, এর লাভ এবং ক্ষতি বুঝবেন এবং তারপর একটি জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। যখন আপনি এইভাবে ঝুঁকি নেন, তখন আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঝুঁকিকে আলিঙ্গন করার আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। যখন আপনি বারবার ছোট ছোট ঝুঁকি নেন এবং তা থেকে শেখেন, তখন আপনার মধ্যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা বেড়ে যায়। ব্যর্থতাকে মোকাবিলা করার আত্মবিশ্বাস চলে আসে। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক ব্যর্থতাকে ভয়ের কিছু হিসেবে না দেখে একটি শেখার প্রক্রিয়া বা লার্নিং প্রসেস হিসেবে দেখতে শুরু করে। যদি আপনি পেশাগত জীবনের দিকে তাকান, তবে দেখবেন যত বড় বড় উদ্যোক্তা বা লিডার আছেন, তারা সবাই কোনো না কোনো সময় বড় ঝুঁকি নিয়েছেন। যদি তারা ঝুঁকি নিতে ভয় পেতেন, তবে হয়তো তারা আজ ওই অবস্থানে পৌঁছতে পারতেন না। স্টিভ জবস ঝুঁকি নিয়ে অ্যাপল তৈরি করেছেন, ইলন মাস্ক ঝুঁকি নিয়ে টেসলা এবং স্পেসএক্সের মতো কোম্পানি দাঁড় করিয়েছেন। প্রতিটি বড় সাফল্যের পেছনে কিছু না কিছু ঝুঁকি অবশ্যই থাকে। একইভাবে আমাদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা সবসময় নিরাপদ খেলার চেষ্টা করি বা সেফ গেম খেলি, তবে আমরা কখনোই আমাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবো না। যদি কোনো মানুষ প্রত্যাখ্যান বা রিজেকশনের ঝুঁকির ভয়ে কাউকে মনের কথা বলতে ভয় পায়, তবে সে কখনোই তার অনুভূতি প্রকাশ করতে পারবে না। কিন্তু যদি সে ঝুঁকি নেয়, তবে হয় সে সফল হবে অথবা সে প্রত্যাখ্যান থেকে নতুন কিছু শিখে এগিয়ে যাবে। ঝুঁকি নেওয়া মানে এই নয় যে আপনি সবসময় জিতবেন। অনেক সময় আপনি ব্যর্থও হবেন, কিন্তু এই ব্যর্থতাগুলোই আপনাকে শেখাবে যে পরের বার কাজগুলো আরও ভালোভাবে কিভাবে করা যায়। পৃথিবীর সব সফল মানুষ অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছেন এবং পরের বার আরও ভালো করেছেন। যদি আপনি ঝুঁকি নিতে ভয় পান, তবে সবার আগে নিজের চিন্তা ভাবনা বদলান। এটিকে কোনো হুমকি বা থ্রেট হিসেবে না দেখে একটি সুযোগ বা অপরচুনিটি হিসেবে মনে করুন। যখনই আপনি কোনো নতুন সুযোগ পাবেন, শুধু এটা ভাববেন না যে কি কি ভুল হতে পারে, বরং এটাও ভাবুন যে যদি এটা সঠিক হয়, তবে আপনার কতটা লাভ হবে। এই ভাবার অভ্যাস আপনাকে প্রোঅ্যাক্টিভ বা অগ্রগামী করে তুলবে এবং আপনি জীবনে আরও বেশি সুযোগ লুফে নিতে পারবেন। ঝুঁকি নেওয়ার আরেকটি সুবিধা হলো এটি আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। যখন আপনি কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনাকে কমফোর্ট জোনের বাইরে এসে নতুন সমাধান খুঁজতে হয়। এতে আপনার চিন্তার ক্ষমতা বাড়ে এবং আপনি আরও বেশি আত্মবিশ্বাসী অনুভব করেন। তাই পরের বার যখন আপনার সামনে এমন কোনো সুযোগ আসবে যাতে ঝুঁকি আছে, শুধু ভয়ের কারণে সেটাকে বাতিল করবেন না। ভেবে চিন্তে বিশ্লেষণ করুন এবং যদি মনে হয় এই ঝুঁকি নেওয়াটা লাভজনক, তাহলে অবশ্যই তা নিন। হতে পারে এটি আপনার জীবনের সেরা ডিসিশন হবে এবং আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। প্রায়ই যখন আমরা আমাদের দিন পরিকল্পনা করি, আমরা একটা টু ডু লিস্ট বা কাজের তালিকা বানাই। এতে আমরা সেই সব কাজ লিখি যা আমাদের শেষ করতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় দিন শেষ হয়ে গেছে অথচ আমাদের তালিকার অনেক কাজই বাকি রয়ে গেছে। এর একটা বড় কারণ হলো আমরা সেই জিনিসগুলোর দিকে নজর দিই না যা আমাদের মনোযোগ নষ্ট করে, যা আমাদের ফোকাস থাকতে দেয় না। এই কারণে আমাদের শুধু টু ডু লিস্ট নয়, বরং একটা ডোন্ট ডু লিস্ট বা কি করব না তার তালিকাও বানানো উচিত। এটি এমন একটি তালিকা যাতে সেই সব জিনিস থাকবে যা আমাদের এড়িয়ে চলা উচিত, যাতে আমাদের মনোযোগ সঠিক জায়গায় থাকে এবং আমরা প্রোডাক্টিভ থাকতে পারি। ভাবুন তো, যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে শুরু করেন, তবে আপনার অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি ভাবেন মাত্র 5 মিনিট দেখবেন, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 30 থেকে 40 মিনিট চলে গেছে। একইভাবে যদি আপনি সারাদিন বারবার ইমেল চেক করতে থাকেন বা প্রতিটি ছোটখাটো বিষয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাতে চান, তবে আপনার এনার্জি ভুল জায়গায় খরচ হচ্ছে।
ডোন্ট ডু লিস্ট এই ধরনের জিনিসগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে, যাতে আপনি সেই অভ্যাসগুলো থেকে বাঁচতে পারেন যা আপনার সময় এবং কর্মদক্ষতা নষ্ট করছে। এই তালিকাটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে সারাদিনে কোন কোন কাজ বা অ্যাক্টিভিটি আপনার মনোযোগ কেড়ে নিচ্ছে। আপনি কি প্রতিটা ছোট ব্রেকে বা বিরতিতে ফোন চেক করেন? আপনি কি অপ্রয়োজনীয় মিটিংয়ে খুব বেশি সময় নষ্ট করেন? আপনি কি কোনো পরিকল্পনা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কাটান? এই সব বিষয় নোট করুন এবং এগুলোকে আপনার ডোন্ট ডু লিস্টে যোগ করুন। এতে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনাকে কোন কোন কাজ থেকে দূরে থাকতে হবে। ডোন্ট ডু লিস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখায়। যখন আপনার কাছে এটা স্পষ্ট থাকে যে আপনাকে কি করা যাবে না, তখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর বেশি মনোযোগ দিতে পারেন। ধরুন আপনার লিস্টে লেখা আছে, আমি সকাল 10টার আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না। তাহলে যখনই আপনার মনে হবে ফোনটা তুলে ইনস্টাগ্রাম বা টুইটার দেখি, আপনার লিস্ট আপনাকে মনে করিয়ে দেবে যে এটি আপনার অগ্রাধিকারের মধ্যে নেই। ধীরে ধীরে এটি একটি অভ্যাসে পরিণত হবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে। অনেকেই ভাবেন শুধু বেশি পরিশ্রম করলেই সাফল্য আসে, কিন্তু বাস্তবে স্মার্টলি বা বুদ্ধিমত্তার সাথে কাজ করা বেশি জরুরি। আপনি যদি শুধু ব্যস্ত থাকার বদলে আপনার সময়ের সঠিক ব্যবহার করেন, তবে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন। ডোন্ট ডু লিস্ট আপনাকে এটা বুঝতে সাহায্য করে যে কোন কাজগুলো শুধু আপনার সময় নষ্ট করছে এবং সেগুলো এড়িয়ে আপনি আপনার এনার্জি সঠিক দিকে লাগাতে পারেন। এটাকে আরও কার্যকর করার জন্য আপনি সময় সময় আপনার লিস্ট আপডেট করতে পারেন। হয়তো শুরুতে আপনার মনে হবে শুধু সোশ্যাল মিডিয়া আপনার মনোযোগ নষ্ট করে, কিন্তু কয়েক সপ্তাহ পর আপনি বুঝতে পারেন যে বারবার অপ্রয়োজনীয় মিটিংও আপনার অনেক সময় নিচ্ছে। তখন আপনাকে আপনার ডোন্ট ডু লিস্টে এটাও যোগ করতে হবে যে আমি অদরকারি মিটিংয়ে যোগ দেব না। একইভাবে আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার লিস্টকে উন্নত করতে থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ডোন্ট ডু লিস্ট শুধুমাত্র মনোযোগ নষ্ট হওয়া থেকে বাঁচার জন্যই নয়, এটি আপনাকে মানসিক এবং আবেগীয় স্বচ্ছতাও দেয়। অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা আমাদের জন্য সঠিক নয়, শুধুমাত্র আমাদের না বলতে না পারার অভ্যাসের কারণে। যদি আপনার লিস্টে এটা লেখা থাকে যে আমি এমন কোনো কাজে হ্যাঁ বলবো না যা আমার লক্ষ্যের সাথে মেলে না, তবে এটি আপনাকে অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি বা কমিটমেন্ট থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। যদি আপনি একজন উদ্যোক্তা, লেখক বা যে কোনো সৃজনশীল পেশায় থাকেন, তবে এই লিস্ট আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আপনার জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো ডিপ ওয়ার্ক, অর্থাৎ সেই সময়টুকু যখন আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে আপনার সেরা কাজটা করতে পারেন। কিন্তু যদি আপনার মনোযোগ বারবার ছোট ছোট ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তিতে নষ্ট হতে থাকে, তবে আপনি কখনোই আপনার পূর্ণ ক্ষমতায় পৌঁছতে পারবেন না। ডোন্ট ডু লিস্ট আপনাকে সেই স্বচ্ছতা দেয় যে কোন কাজগুলো এড়িয়ে চলতে হবে, যাতে আপনি আপনার সবচেয়ে জরুরি কাজের উপর পুরো মনোযোগ দিতে পারেন। এই তালিকা শুধু পেশাগত জীবনের জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও খুব কাজে আসতে পারে। ধরুন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান। যদি আপনার ডোন্ট ডু লিস্টে লেখা থাকে যে আমি রাত 11টার পর কোনো জাঙ্ক ফুড খাবো না, তবে এটি আপনাকে সঠিক পছন্দ করতে সাহায্য করবে। যদি আপনি আপনার মানসিক স্বাস্থ্যের উপর নজর দিতে চান, তবে আপনি লিস্টে যোগ করতে পারেন যে আমি এমন মানুষের সাথে সময় কাটাবো না যারা আমার এনার্জি শুষে নেয়। শেষ কথা হলো, কি করতে হবে সেটা ঠিক করা যতটা জরুরি, কি করা যাবে না সেটা ঠিক করাও ততটাই জরুরি। আমাদের সবার কাছেই 24 ঘন্টা সময় আছে, এবং যদি আমরা সঠিক জায়গায় আমাদের এনার্জি লাগাতে শিখি, তবে আমরা আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারব। একটি ছোট ডোন্ট ডু লিস্ট তৈরি করা আপনার দিনকে আরও ভালো এবং প্রোডাক্টিভ করার একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়। আমাদের জীবনে প্রতিদিন অনেক কাজ থাকে, কিছু জরুরি, কিছু কম জরুরি, কিন্তু প্রায়ই এমন হয় যে আমরা সেই সব কাজে জড়িয়ে থাকি যা অতটা গুরুত্বপূর্ণ নয়, আর যে কাজগুলো আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি অর্থবহ সেগুলো পেছনে পড়ে যায়। এর কারণ হলো আমরা আমাদের অগ্রাধিকার বা প্রায়োরিটিগুলো সঠিকভাবে সাজাতে পারি না। ঠিক এখানেই বার্নার লিস্টের প্রয়োজন পড়ে। এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা রাখতে পারেন, যাতে আপনার এনার্জি এবং মনোযোগ সঠিক দিকে থাকে। বার্নার লিস্টের মূল ধারণা হলো আপনার কাজগুলোকে দুটি ভাগে ভাগ করা।
ফ্রন্ট বার্নার এবং ব্যাক বার্নার। ফ্রন্ট বার্নারে সেই সব বিষয়ে আসে যা আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার, যার উপর আপনার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। এগুলো সেই কাজ যা আপনার বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে। অন্যদিকে ব্যাক বার্নারে সেই সব বিষয়ে আসে যা জরুরি তো বটে, কিন্তু এই মুহূর্তে সেগুলোর উপর খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। এগুলো সেই কাজ হতে পারে যা আপনি পরে করতে পারেন বা যা অতটা ক্রিটিক্যাল নয়। ভাবুন, আপনি একজন শেফ বা রাঁধুনি এবং রান্নাঘরে একসাথে অনেক কিছু বানাচ্ছেন। একটা চুলায় এমন কিছু রান্না হচ্ছে যা ঠিকঠাক হওয়ার জন্য ক্রমাগত নাড়তে হবে। এটি হচ্ছে আপনার ফ্রন্ট বার্নার। অন্যদিকে কিছু জিনিস মৃদু আঁচে রাখা আছে যা সময় হলে দেখা যাবে। এটি হচ্ছে আপনার ব্যাক বার্নার। ঠিক এইভাবেই যখন আমরা আমাদের জীবনকে এইভাবে সাজাই, তখন আমরা আমাদের এনার্জিকে সঠিক জায়গায় ফোকাস করতে পারি। যদি আপনি কোনো বড় প্রজেক্টে কাজ করছেন, তবে সেটা আপনার ফ্রন্ট বার্নার টাস্ক হবে। কিন্তু যদি আপনি পাশাপাশি কোনো নতুন দক্ষতা শিখতে চান বা কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চান, তবে সেটা ব্যাক বার্নারে যেতে পারে। এর মানে এটা নয় যে ব্যাক বার্নারের কাজগুলো অদরকারি। এর মানে শুধু এই যে সেগুলোকে এখন অতটা অগ্রাধিকার দেওয়া উচিত নয়। এতে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয় না এবং আপনি সবচেয়ে জরুরি বিষয়গুলোর উপর ফোকাস করতে পারেন। বার্নার লিস্ট ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে দেয়। যখনই কোনো নতুন কাজ সামনে আসে, আপনি সাথে সাথে ঠিক করতে পারেন যে এটি কোন বার্নারে যাওয়া উচিত। এতে আপনার মস্তিষ্ক জট মুক্ত থাকে এবং আপনি জরুরি বিষয়গুলো মিস করেন না। এর দ্বিতীয় সুবিধা হলো এটি আপনাকে মাল্টিটাস্কিং থেকে বাঁচায়। প্রায়ই মানুষ একসাথে অনেক কাজ করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা কোনো কাজই ভালোভাবে শেষ করতে পারে না। কিন্তু যখন আপনি জানেন যে কোন কাজটা ফ্রন্ট বার্নারে আছে, তখন আপনি পুরোপুরি সেটার উপরই মনোযোগ দিতে পারেন এবং বাকিগুলো পরে সামলাতে পারেন। বার্নার লিস্টকে আরও কার্যকর করার জন্য আপনি প্রতি সপ্তাহ বা মাসে এটি রিভিউ করতে পারেন, কারণ সময়ের সাথে সাথে অগ্রাধিকার বদলায়। যে কাজ আজ ব্যাক বার্নারে আছে, হতে পারে কয়েক সপ্তাহ পর সেটাকে ফ্রন্ট বার্নারে আনার দরকার পড়বে। তাই সময় সময় এটি আপডেট করা জরুরি। এই সিস্টেম শুধু আপনার প্রোডাক্টিভিটি বাড়ায় না, বরং আপনাকে মানসিক স্বচ্ছতাও দেয়। যখন আপনার মন বারবার এটা ভাবতে ব্যস্ত থাকে না যে এখন কি করা উচিত, তখন আপনি আরও ভালো কাজ করতে পারেন। আপনি আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তের জন্যও এটি ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি ফিটনেসের উপর নজর দিতে চান, তবে তাকে ফ্রন্ট বার্নারে রাখুন। যদি আপনি কোনো নতুন বই পড়তে চান কিন্তু এখন সময় পাচ্ছেন না, তবে তাকে ব্যাক বার্নারে রাখতে পারেন। পেশাগত জীবনেও এই পদ্ধতি খুব কাজে আসে। ধরুন আপনি একজন উদ্যোক্তা এবং আপনার কাছে অনেক আইডিয়া আছে, কিন্তু সবগুলোর উপর একসাথে কাজ করা সম্ভব নয়। তখন আপনি বার্নার লিস্ট বানিয়ে ঠিক করতে পারেন যে কোন আইডিয়াটি সবচেয়ে জরুরি এবং কোনটি পরে দেখা যেতে পারে। বার্নার লিস্টের আসল জাদু হলো এটি শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখায়। এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে সব কাজ সমান জরুরি নয়, এবং যদি আপনি সব কিছুতে একসাথে মনোযোগ দেন, তাহলে কিছুই ভালোভাবে শেষ হবে না। যখন আপনি বুঝে যান যে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনগুলোকে আপাতত পাশে রাখতে হবে, তখন আপনার প্রোডাক্টিভিটি এবং সাফল্য দুটোই বাড়তে থাকে। তাই যদি আপনি আপনার দিনকে আরও ভালোভাবে ম্যানেজ করতে চান এবং সঠিক জিনিসে আপনার এনার্জি লাগাতে চান, তবে বার্নার লিস্টকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। আমাদের জীবনে প্রতিদিন অনেক ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় আমরা খুব ছোট ছোট সিদ্ধান্তের ওপরও এত বেশি ভাবতে শুরু করি যে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, আর বড় সিদ্ধান্ত নেওয়ার মতো এনার্জি অবশিষ্ট থাকে না। একে বলা হয় ওভার অ্যানালিসিস, এবং এটি আমাদের কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস দুটোই কমিয়ে দেয়। এর সবচেয়ে ভালো সমাধান হলো সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল গ্রহণ করা। এটি একটি কাঠামোগত পদ্ধতি যার মাধ্যমে আপনি দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, অহেতুকে বেশি চিন্তা ভাবনা বা ওভার থিঙ্কিংয়ে না জড়িয়ে। ভেবে দেখুন, যদি প্রতিবার আপনাকে এটা ভাবতে হয় যে আপনি সকালে কি পড়বেন, কি নাস্তা করবেন বা কোন ইমেলের উত্তর আগে দেবেন, তবে আপনার মস্তিষ্ক এই ছোট ছোট সিদ্ধান্তেই আটকে যাবে। এই কারণেই অনেক সফল মানুষ তাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে সহজ করে ফেলেন। উদাহরণস্বরূপ, স্টিভ জবস এবং মার্ক জাকারবার্গ সবসময় একই ধরনের পোশাক পরতেন, যাতে তাদের প্রতিদিন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না হয়। একইভাবে, যদি আপনি একটি নির্দিষ্ট ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে নেন, তবে আপনার মস্তিষ্ক আরও জরুরি বিষয়গুলোতে ফোকাস করতে পারবে। সুপার স্ট্রাকচার ডিসিশন মডেলের মানে হলো আপনার কাছে একটি পূর্ব নির্ধারিত বা প্রি ডিফাইন্ড
মাইন্ড সিস্টেম থাকবে যা আপনাকে ঠিক করতে সাহায্য করবে যে কোন সিদ্ধান্ত কিভাবে নিতে হবে। এতে আপনি ভাবার পিছনে কম সময় ব্যয় করবেন এবং আপনার পছন্দগুলো আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এই মডেলটি বিশেষ করে তাদের জন্য খুব উপকারী যারা প্রায়ই ডিসিশন প্যারালাইসিসের শিকার হন, অর্থাৎ যখন অনেকগুলো অপশন থাকে এবং আমরা ঠিক করতেই পারি না যে কোনটা সঠিক। এই মডেলটি গ্রহণ করার প্রথম ধাপ হলো আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের সিদ্ধান্তগুলোকে অটোমেট বা স্বয়ংক্রিয় করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি রোজ এটা ভাবতে সময় নষ্ট করেন যে আপনি জিমে যাবেন কিনা, তবে এটাকে অটোমেট করে নিন, অর্থাৎ সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন ঠিক করে নিন যে ওই দিনগুলোতে যাবেনই যাই হোক না কেন। এতে প্রতিদিনই সিদ্ধান্ত নেওয়ার দরকারই পড়বে না। দ্বিতীয় ধাপ হলো ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া বা মানদণ্ড সেট করা, অর্থাৎ যখনই আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে আপনার কাছে কিছু পূর্ব নির্ধারিত প্রশ্ন থাকা উচিত যা আপনাকে সঠিক পছন্দটি বেছে নিতে সাহায্য করবে। যেমন, এই সিদ্ধান্তটি কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মেলে? এতে কি আমার সময় এবং এনার্জি সঠিক দিকে ব্যয় হবে? যদি আমি এই সিদ্ধান্তটি ভুল নিই তবে তার সবচেয়ে খারাপ প্রভাব কি হতে পারে? যখন আপনার কাছে এই ফিল্টারগুলো থাকবে তখন আপনি খুব বেশি না ভেবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তৃতীয় ধাপ হলো অতীতের সিদ্ধান্ত থেকে শেখা। যদি আপনি আগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে বিশ্লেষণ করুন যে ভুলটা কোথায় হয়েছিল এবং পরের বার সেই ভুল এড়ানোর জন্য কি করা যেতে পারে। এতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হবে এবং আপনি ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসের সাথে পছন্দ করতে পারবেন। এই মডেলটি শুধু আপনার গতি বাড়ায় না, বরং আপনার মানসিক স্বচ্ছতাও বাড়ায়। যখন আপনি বারবার ভাবার বদলে একটি কাঠামোগত প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করেন তখন আপনার মন অনেক বেশি রিল্যাক্সড থাকে এবং স্ট্রেস বা চাপও কমে যায়। সুপারস্ট্রাকচার ডিসিশন মডেল আপনাকে বিভ্রান্তি থেকেও বাঁচায়। যখন আপনার কাছে একটি সিস্টেম থাকে তখন আপনি প্রতিটা ছোট জিনিসে বেশি মনোযোগ দেন না এবং শুধুমাত্র সেই জিনিসগুলোর উপরই ফোকাস করেন যা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার পেশাগত জীবনে এই মডেলটি প্রয়োগ করতে চান তবে আপনি আপনার কাজের সিদ্ধান্তগুলোকে বিভিন্ন ক্যাটাগরি বা ভাগে ভাগ করতে পারেন, যেমন খুব জরুরি কাজ, জরুরি কিন্তু এখনই করার দরকার নেই এমন কাজ, এবং পুরোপুরি এড়িয়ে চলার মতো কাজ। ব্যক্তিগত জীবনেও আপনি এটি ব্যবহার করতে পারেন, যেমন যদি আপনি প্রতিবার ভাবেন যে উইকেন্ডে কি করবেন তবে আপনি আগে থেকেই কিছু অপশন ঠিক করে রাখতে পারেন, যেমন একদিন পরিবারের সাথে কাটানো, একদিন নিজের জন্য রাখা এবং একদিন নতুন কোনো অভিজ্ঞতার জন্য। সুপারস্ট্রাকচার ডিসিশন মডেল গ্রহণ করলে আপনি শুধু দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তা নয়, বরং আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার পছন্দগুলো আপনার লক্ষ্যের সাথে মিলছে কিনা। এটি একটি শক্তিশালী উপায় যা আপনাকে অতিরিক্ত চিন্তা করা থেকে বাঁচিয়ে একজন স্মার্ট এবং আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণকারী বা ডিসিশন মেকার তৈরি করে। সবার শরীর একটা বিশেষ ধরনের ছন্দ বা রিদম অনুযায়ী কাজ করে, যাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। এটি সেই প্রাকৃতিক চক্র যা সারাদিন ধরে আমাদের এনার্জি লেভেল বা শক্তির মাত্রা ওঠানামা করায়। অনেক সময় আপনি হয়তো খেয়াল করেছেন যে সকালের কোনো একটা সময় আপনি খুব এনার্জেটিক এবং ফোকাসড অনুভব করেন, কিন্তু কয়েক ঘন্টা পর হঠাৎ ক্লান্তি বা মনোযোগের অভাব বোধ হতে থাকে। এটি আল্ট্রাডিয়ান রিদমের প্রভাব। যদি আমরা এই প্রাকৃতিক এনার্জি সাইকেলকে বুঝে আমাদের কাজের সময়সূচি বা শিডিউল বানাই তবে আমরা আমাদের প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারি। প্রায়ই মানুষ এই ভুলটা করে যে তারা সারাদিন একই ধরনের এনার্জি আশা করে। তারা ভাবে যে যদি তারা সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত টানা কাজ করে তবে তাদের কাজের ফলাফল বা আউটপুট সবসময় একই থাকবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। আমাদের শরীর প্রতি 90 থেকে 120 মিনিটের একটি সাইকেলে কাজ করে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমাদের এনার্জি প্রাকৃতিকভাবেই ধীরে ধীরে কমতে থাকে এবং আমাদের একটা ছোট বিরতি বা ব্রেক দরকার হয়। যদি আমরা এই প্রাকৃতিক চক্র অনুযায়ী কাজ করি তবে আমরা বেশি প্রোডাক্টিভ থাকব এবং কম ক্লান্ত বোধ করব। ভাবুন তো, যদি আপনি আপনার দিনের সবচেয়ে জরুরি এবং কঠিন কাজগুলো আপনার সর্বোচ্চ এনার্জি লেভেলের সময় করেন তবে আপনার কাজ কতটা দক্ষ হয়ে উঠবে। আর যখন আপনার এনার্জি কম থাকে তখন আপনি এমন কাজ করেন যাতে খুব বেশি মানসিক পরিশ্রমের দরকার নেই, যেমন ইমেল চেক করা, মিটিংয়ে থাকা বা প্ল্যানিং করা। এইভাবে আপনি আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে কাজ করবেন, তার বিরুদ্ধে নয়। এটি করার সবচেয়ে ভালো উপায় হলো আপনার এনার্জি প্যাটার্ন বা ধরন পর্যবেক্ষণ করা। এক সপ্তাহ ধরে খেয়াল করুন দিনের কোন সময় আপনি সবচেয়ে বেশি এনার্জেটিক এবং ফোকাসড অনুভব করেন আর কোন সময় আপনার আলসতা বা অমনোযোগিতা লাগে। এতে আপনি জানতে পারবেন আপনার পিক আওয়ার্স বা শীর্ষ সময়গুলো কোনগুলো।
যখন আপনি আপনার পিক আওয়ার্সগুলো জেনে যাবেন তখন সেই ঘন্টাগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো করুন, সেই কাজ যা সবচেয়ে বেশি মনোযোগ এবং সৃজনশীলতা দাবি করে। যেমন আপনি যদি লেখক হন তবে আপনার লেখালেখির কাজ সকালের হাই এনার্জি আওয়ারে করুন। যদি আপনি কোনো কৌশল বা প্ল্যানিং নিয়ে কাজ করছেন তবে এটিকেও আপনার পিক টাইমে রাখুন। অন্যদিকে যখন আপনার এনার্জি প্রাকৃতিকভাবে কম থাকে তখন সেই সময়ে হালকা কাজ করুন, যেমন কল করা, ইমেল পাঠানো বা সাধারণ আলোচনা করা। অনেকেই এই ভেবে অপরাধবোধ বা গিল্ট অনুভব করেন যে তারা সারাদিন টানা হাই এনার্জিতে কাজ করতে পারছেন না, কিন্তু বাস্তবে এমনটা করা সম্ভবই নয়। পৃথিবীর সবচেয়ে প্রোডাক্টিভ মানুষরাও বিরতি নেন এবং তাদের শরীরের প্রাকৃতিক এনার্জি অনুযায়ী কাজ করেন। যখন আপনি বুঝে নেন যে আপনার শরীর কিভাবে কাজ করে, তখন আপনি স্মার্টলি আপনার কাজকে অর্গানাইজ করতে পারেন। আল্ট্রাডিয়ান রিদম গ্রহণ করার আরেকটি বড় সুবিধা হলো এর মাধ্যমে বার্ন আউট বা অতিরিক্ত খাটুনির ফলে নিঃশেষ হয়ে যাওয়া থেকে বাঁচা যায়। যখন আমরা না থেমে টানা কাজ করি তখন আমাদের এনার্জি পুরোপুরি শেষ হয়ে যায় এবং আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যদি আমরা আমাদের এনার্জি সাইকেলকে মাথায় রেখে সঠিক সময়ে বিরতি নিই তবে আমাদের দক্ষতা বজায় থাকে এবং আমরা দীর্ঘ সময় ধরে উচ্চ পারফরম্যান্সে কাজ করতে পারি। যদি আপনি এই পদ্ধতিটি আপনার জীবনে প্রয়োগ করতে চান তবে প্রথমে আপনার দৈনন্দিন শিডিউলকে কিছুটা নমনীয় বা ফ্লেক্সিবল করুন। এটা জরুরি নয় যে আপনি সব সময় একই রকম পারফর্ম করবেন। আপনাকে শুধু এটা বুঝতে হবে যে কোন ঘন্টাগুলো আপনার জন্য সবচেয়ে বেশি উৎপাদনশীল এবং কোন ঘন্টাগুলোতে আপনার বিশ্রাম দরকার। উদাহরণস্বরূপ, যদি আপনার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে সবচেয়ে বেশি এনার্জি লাগে তবে সেই সময় সবচেয়ে জরুরি এবং চ্যালেঞ্জিং কাজগুলো করুন। তারপর 12টা থেকে 12:30 মিনিট পর্যন্ত একটা ছোট ব্রেক নিন, হাঁটাহাঁটি করুন, পানি পান করুন বা কিছুক্ষণ বিশ্রাম নিন। এরপর আবার কাজে ফিরুন, কিন্তু এবার হালকা কাজগুলোকে প্রাধান্য দিন। এই ছোট ছোট বিষয়গুলো আপনার প্রোডাক্টিভিটিতে বিশাল পরিবর্তন আনতে পারে। এটি শুধু টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা নয়, বরং এনার্জি ম্যানেজমেন্ট বা শক্তি ব্যবস্থাপনার উপায়। যখন আপনি আপনার আল্ট্রাডিয়ান রিদম অনুযায়ী কাজ করা শুরু করবেন তখন আপনি দেখবেন যে আপনি আগের থেকে কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছেন এবং আপনার মন অনেক বেশি সতেজ এবং ফোকাসড অনুভব করছে। এই ছিল থিঙ্ক লেস ডু মোর বইয়ের মূল শিক্ষা। আমরা জানলাম কিভাবে অ্যাকশন বা কাজই মোটিভেশন তৈরি করে, পারফেকশনের আশা কমিয়ে কিভাবে শুরু করা যায়, ডোন্ট ডু ও বার্নার লিস্ট দিয়ে কাজ সাজানো যায় এবং আল্ট্রাডিয়ান রিদম মেনে এনার্জি বাড়ানো যায়। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।